হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য বং একাডেমি ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সৌমেনরা। তো তোমাদের ঠিক যেমনটা বলেছিলাম, প্রত্যেক দিন ক্লাস চলছে। সকাল 9টায় তোমরা ক্লাস পেয়ে যাবে। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন তোমাদেরকে করাচ্ছি। প্রিভিয়াস ইয়ারের যত এক্সামে কোশ্চেনগুলো হচ্ছে সেগুলোকে তোমাদের করাচ্ছে, ঠিক আছে? এ থেকে তোমরা ধারণা পাবে যে কেমন ধরনের প্রশ্ন আসতে পারে। সরাসরি আজকের প্রথম প্রশ্নে চলে যাবো। অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ। বলো, ভারতের প্রথম কে অস্কার পুরস্কার পেয়েছিল? ঠিক আছে, ভারতের হয়ে প্রথম কে অস্কার পুরস্কার পেয়েছিল, মানে বিজয়ী হয়েছিল? চারটে অপশন রয়েছে, দেখতে পাচ্ছ অন স্ক্রিন। চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর কি হবে প্রত্যেকে কমেন্ট বক্সে জানাও। আশা করি প্রত্যেকে পারবে। এবং এখানে টোটাল 25টা কোশ্চেন রয়েছে। 25টা কোশ্চেনের মধ্যে তুমি কতটা অ্যান্সার করতে পারলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। আর একটা রিকোয়েস্ট হলো, প্রত্যেকের কাছে কষ্ট করে ক্লাস করাচ্ছি তোমাদের জন্য ফ্রি অফ কস্টে, এবং ভালো ভালো লেভেলের কোশ্চেনগুলো তোমাদের নিয়ে আসছে একদম এক্সাম অথেন্টিক। তো সেই অনুযায়ী ক্লাস করাচ্ছি। তো একটা করে লাইক আর ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দেবো সকলের সঙ্গে, এইটুকু তোমাদের কাছে রিকোয়েস্ট রইলো। ঠিক আছে, তো আজকের প্রথম কোশ্চেনের অ্যান্সার কী হবে প্রত্যেকে জানাও। আজকের প্রথম কোশ্চেনের অ্যান্সার হয়ে যাবে কিন্তু তোমার এ আর রহমান কিন্তু ভারতের হয়ে প্রথম কিন্তু যে অস্কার পুরস্কার পেয়েছিলেন। ঠিক আছে, এ আর রহমান। ঠিক আছে, খুব সুন্দর একটা কোশ্চেন। ঠিক আছে, এবার চলো আমরা একদম নেক্সট কোশ্চেনে চলে যাবো। নেক্সট কোশ্চেন রয়েছে অন স্ক্রিন দেখতে পাচ্ছ। দ্বিতীয় পরশুরাম উপাধিটি কার? বলো, দ্বিতীয় পরশুরাম উপাধিটি কার? চারটে অপশন রয়েছে। চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে প্রত্যেকে কমেন্ট বক্সে জানাও। এবং এখান থেকে আরও একটি কোশ্চেনের অ্যান্সার তোমাদেরকে আমরা করাবো। ঠিক আছে, দ্বিতীয় পরশুরাম উপাধিটি কার? তো চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, মহাপদ্মনন্দকে কিন্তু তোমার দ্বিতীয় পরশুরাম হিসাবে ডাকা হয়, কিংবা উপাধি তার মহাপদ্মনন্দর হচ্ছে দ্বিতীয় পরশুরাম। এবং কনিষ্কের উপাধি কি? বলো, কনিষ্ককে কি হিসাবে ডাকা হয়? বলো, কনিষ্ককে কি হিসাবে ডাকা হয়? বলো, চারটি বলো, অপশন নেই। বলো দেখি কেমন পড়াশোনা করছো প্রত্যেকে বলো। তো কনিষ্ককে কিন্তু দ্বিতীয় অশোক হিসাবে ডাকা হয়। ঠিক আছে, দ্বিতীয় অশোক হিসাবে কিন্তু তাকে ডাকা হয়, দ্বিতীয় অশোক। ঠিক আছে, দ্বিতীয় অশোক হিসাবে কিন্তু কনিষ্ককে ডাকা হয়। তো আর মহাপদ্মনন্দকে দ্বিতীয় পরশুরাম হিসাবে ডাকা হয়। ঠিক আছে, এগুলো মনে রাখবে। ঠিক আছে, তাহলে তোমাদের কিন্তু সুবিধা হবে। নেক্সট কোশ্চেনে চলে যাবো। নেক্সট কোশ্চেন রয়েছে তোমার ভারতের ইতিহাসে 1943 খ্রিস্টাব্দের সালটিকে নিম্নের কি কারণের জন্য বিখ্যাত? এই যে চারটি অপশন রয়েছে, নিম্নের কিসের জন্য 1943 সালটি বিখ্যাত? বলো, সুভাষচন্দ্র বসুর গৃহত্যাগের ঘটনার জন্য বিখ্যাত, ভারত ছাড়ো আন্দোলনের জন্য বিখ্যাত, না আজাদিন বাহিনী গঠনের জন্য বিখ্যাত, না আজাদিন সেনা দলের বিচারের জন্য বিখ্যাত? চারটে অপশন রয়েছে, প্রত্যেকে অ্যান্সার করার চেষ্টা করবে। ঠিক আছে, তো চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে বলো? চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে তোমার আজাদিন বাহিনী গঠন হয়েছিল 1943 সালে। ঠিক আছে, আজাদিন বাহিনী গঠন হয়েছিল 1943 সালে। ঠিক আছে, তো প্রত্যেকে আশা করি তোমরা অ্যান্সার দিয়েছো। এটা খুব একটা ইজি কোশ্চেন, এবং প্রত্যেকে আশা করি তোমরা এটার অ্যান্সার দিতে পেরেছো। ঠিক আছে, এখান থেকে আরও কয়েকটি কোশ্চেন এখানে তোমাদেরকে করিয়ে দিচ্ছি। দেখো, আজাদিন ফৌজ 1943 সালে কিন্তু মানে গঠন করা হয়, এবং কোথায় গঠন করা হয়, কে গঠন করেছিল বলতে পারবে? 1943 সালে যে গঠন হয়েছিল আজাদিন বাহিনী, তো কে গঠন করেছিল? নেতাজি সুভাষচন্দ্র বোস কিন্তু আজাদিন বাহিনী গঠন করেছিল। ঠিক আছে, 1943 সালে। এবং এটা কোথায় হয়েছিল? আজাদিন বাহিনী গঠন করা হয়েছিল কোথায়, কেউ বলতে পারবে? সিঙ্গাপুরে কিন্তু তোমার সিঙ্গাপুরে। ঠিক আছে, সিঙ্গাপুরে তোমাদের যে আজাদিন বাহিনী গঠন করা হয়েছিল। ঠিক আছে, লেখা কিছু বুঝতে পারবে না, কারণ একটু টাইপ মানে লিখতে অসুবিধা হচ্ছে। ঠিক আছে, তো তার জন্য হয়তো পেন ট্যাবে আমার লেখা প্র্যাকটিস নেই, তো সেই কারণে একটু অসুবিধা হচ্ছে, তো একটু অ্যাডজাস্ট করে নেব। ঠিক আছে, তো সিঙ্গাপুরে কিন্তু 1943 সালে সুভাষচন্দ্র বসু আজাদিন বাহিনী গঠন করেছিলেন। নেক্সট কোশ্চেনে চলে যাবো আমরা। কোন দ্রাঘিমা রেখাকে ভারতের প্রমাণ সময় হিসাবে ধরা যায়? ঠিক আছে, কোন দ্রাঘিমা রেখাকে ভারতের প্রমাণ সময় হিসাবে ধরা যায়? চারটে অপশন রয়েছে, আশা করি প্রত্যেকে পারবে। ঠিক আছে, খুব সুন্দর একটা কোশ্চেন রয়েছে, প্রত্যেকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করো, পারবে। ঠিক আছে, এটা খুব একটা ইম্পর্ট্যান্ট কোশ্চেন। এখান থেকে প্রত্যেকবারই কিন্তু তোমার যে পরীক্ষাতে একটা করে কোশ্চেন এসে থাকে। তো চারটে অপশন রয়েছে। ঠিক আছে, একটু এখানে তোমাদের যে এটা ভুল হয়ে গেছে, এখানে সি, এখানে বি হয়ে গেছে। ঠিক আছে, এটা বি হতো। ঠিক আছে, তো যাই হোক, তোমার প্রশ্নের ইটা ঠিক আছে, বাট উল্টো পাল্টা হয়ে গেছে। যাই হোক, বলো, তোমাদের 80 ডিগ্রি পূর্বে, তারপরে তোমার 88.5 ডিগ্রি পূর্বে, তোমার 82.5 ডিগ্রি পূর্বে, এবং কোনোটি নয়। চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে বলো?
চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি। ঠিক আছে, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। 82.5 পূর্বে কিন্তু ভারতের যে দ্রাঘিমা রেখার প্রমাণ সময় হিসাবে ধরা যায়, এবং গ্রিনিচ মিনি টাইম থেকে কত ঘন্টা এগিয়ে থাকে আমাদের সময়, মানে যেটা মেন টাইমটাকে ধরা হয় সেটা থেকে কত সময় এগিয়ে থাকে কেউ বলতে পারবে? এটা হবে 5 ঘন্টা, তোমার 5 ঘন্টা 30 মিনিট। ঠিক আছে, 5 ঘন্টা 30 মিনিট কিন্তু এগিয়ে থাকে। ঠিক আছে, বলতো মূল মধ্যরেখার বিপরীতে কি অবস্থান করে প্রধান দ্রাঘিমা রেখা? কিন্তু আন্তর্জাতিক তারিখ রেখা 180 ডিগ্রি মূল মধ্যরেখার বিপরীতে কিন্তু অবস্থান করে। ঠিক আছে, এখান থেকে আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের আছে, সেটাও তোমাদেরকে করিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো তোমরা এটা ভালো করে মনে রাখবে। বলো তো এই যে 82.5 পূর্বে এই যে তোমার আমাদের দ্রাঘিমা রেখাটাকে ধরা হয় প্রমাণ সময় হিসাবে, মেন সময় হিসাবে, তো এটা তোমার কোন রাজ্যের ওপর মানে বিস্তৃত রয়েছে এবং কোন জেলার ওপর সেটা বলতে পারবে কেউ? এটা হচ্ছে উত্তরপ্রদেশের ওপর রয়েছে এবং এলাহাবাদ জেলার প্রমাণ সময় হিসাবে কিন্তু ভারতের প্রমাণ সময় আইএসটি। ঠিক আছে, এটাকে মনে রাখবে, আইএসটি সময় হিসাবে ধরা হয়। ঠিক আছে, ইন্ডিয়ার স্ট্যান্ডার্ড টাইম, আই থিঙ্ক যতদূর আমার আইএসটির ফুল ফর্ম একটু তোমরা প্রত্যেকে একটু দেখে নেবে। ঠিক আছে, ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম আইএসটির ফুল ফর্ম। ঠিক আছে, 82.5 পূর্বে। ঠিক আছে, তো চলো নেক্সট কোশ্চেনে চলে যাবো। বেঙ্গলি পত্রিকাটি নিম্নের কে তোমার সম্পাদনা করেছিলেন? বলো, 4টে অপশন রয়েছে, 3টে অপশন দেখতে পাচ্ছ আই থিঙ্ক, তো বলো। অক্ষয় কুমার দত্ত, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, শিশির কুমার ঘোষ। বলো 3টি অপশনের মধ্যে সঠিক উত্তর কি হবে? বলো, 3টি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। তিনি বেঙ্গলি পত্রিকাটি কিন্তু সম্পাদনা করেছিলেন। ঠিক আছে, এখানে একটা অপশন লাস্টে চলে আসে। ঠিক আছে, মাংস টমেটো উৎপাদনে বৃদ্ধির সম্পর্কিত বিদ্যাকে কি বলা হয়? বলো, যে বিপ্লব হয়েছিল সেটাকে কি বলা হয়? দেখি কতজন পারছে, প্রত্যেকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করো, প্রত্যেকে পারবে। খুব সুন্দর একটা কোশ্চেন। শ্বেত বিপ্লব, হলুদ বিপ্লব, বাদামি বিপ্লব, না কি বলা হয়? বলো, লাল বিপ্লব। 4টে অপশন রয়েছে, 4টে অপশনের মধ্যে সঠিক উত্তর কি হবে? বলো, 4টে অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। মাংস টমেটোর উৎপাদনের বৃদ্ধির সম্পর্কিত হলো লাল বিপ্লব। ঠিক আছে, হলুদ বিপ্লব, বলো হলুদ বিপ্লব কিসের সঙ্গে সম্পর্কিত? সর্ষের তেল, এটা মনে রাখবে, সর্ষের তেলের সঙ্গে সম্পর্কিত হলুদ বিপ্লব। ঠিক আছে, বাদামি বিপ্লব তোমার বিভিন্ন কফি, চামড়া, অপ্রচলিত শক্তি এইসব ক্ষেত্রে। ঠিক আছে, বাদামি বিপ্লব। এবং এই যে শ্বেত বিপ্লব, এটা তোমার দুধের ক্ষেত্রে। ঠিক আছে, দুধ উৎপাদনের ক্ষেত্রে সম্পর্কিত। এখানে 4টে অপশন থেকে তোমাদের অনেক কটা কোশ্চেন করে ফেলাম। চলো নেক্সট কোশ্চেন। ভারতের সংবিধানের যে মৌলিক কর্তব্য সমেত ধারাটি কোন দেশ থেকে নেওয়া হয়েছে? ঠিক আছে, আশা করি দেখতে পাচ্ছ কোন দেশ থেকে নেওয়া হচ্ছে। 7 নম্বর কোশ্চেনের অ্যান্সার বলো। 4টে অপশন রয়েছে, আমেরিকা, রাশিয়া। বলো, আমেরিকা, রাশিয়া, আয়ারল্যান্ড, দক্ষিণ আফ্রিকা। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে প্রত্যেকে জানাও। 7 নম্বর কোশ্চেন, 7 নম্বরের কোশ্চেনের মধ্যে সঠিক উত্তর কী হবে? চলো একটু দ্রুততার সঙ্গে আমাদেরকে করতে হবে। রাশিয়া ইজ দ্য রাইট অ্যান্সার। ভারতীয় সংবিধানের যে মৌলিক কর্তব্য সমেত ধারণাটা কিন্তু তোমার রাশিয়া থেকে নেওয়া হয়েছিল। ঠিক আছে, রাশিয়া থেকে কিন্তু নেওয়া হয়েছিল। চলো নেক্সট কোশ্চেনে যাব। সেল কত সালে স্থাপন হয়? বলো, সেল কত সালে স্থাপন হয়? তোমার 1954 সালে, 1955 সালে, না 1960 সালে, না 1965 সালে? বলো, 4টে অপশন রয়েছে, 4টে অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? বলো, প্রত্যেকে বলার চেষ্টা করো, আশা করি প্রত্যেকে পারবে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, 1944 সালে কিন্তু সেল স্থাপিত হয়েছিল। নেক্সট কোশ্চেনে চলে যাবো। চলো, নিয়োগের সময় রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করানকে, খুব সুন্দর একটা কোশ্চেন এবং গুরুত্বপূর্ণ কোশ্চেন, ভিভিআইপি দিয়ে রাখো। প্রধানমন্ত্রী, প্রাক্তন রাষ্ট্রপতি, ভারতের প্রধান বিচারপতি, উপরাষ্ট্রপতি। বলো সঠিক উত্তর কী হবে? বলো,
নিয়োগের সময় রাষ্ট্রপতিকে কে শপথ বাক্য পাঠ করান? চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে বলো তো? ভারতের প্রধান বিচারপতি কিন্তু রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান। তিনি যখন শপথ বাক্য পাঠ করেন তখন কিন্তু তাকে করান। ঠিক আছে। সাধারণ কথাবার্তা শব্দের মাত্রা থাকে সাধারণত কত? সাধারণ যখন আমরা কথাবার্তা বলি, এই যে আমি কথাটা এখন বলছি, এই শব্দের মাত্রাটা কত পরিমাণে থাকে? ঠিক আছে। এখানে কত কত অপশান রয়েছে? 40 ডেসিবেল, 70 ডেসিবেল, আর এখানে তোমাদের রয়েছে আর তোমাদের 80 ডেসিবেল, আর তোমার এখানে রয়েছে 90 থেকে 100 ডেসিবেল। বলো চারটে অপশানের মধ্যে সঠিক উত্তর কী হবে? প্রত্যেকে বলার চেষ্টা করো। 10 নম্বর কোশ্চেন। তো চারটে অপশানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ। এ ইজ দ্য রাইট অ্যান্সার। 40 ডেসিবেল যে শব্দের মাত্রা থাকে আমরা যখন সাধারণভাবে কথাবার্তা বলি। ঠিক আছে। তারপরে দেখো প্রচণ্ড বিস্ফোরণে কাঁচের জানলা ফেটে যায়, এটি কোন শক্তি থেকে কোন শক্তিতে রূপান্তরিত হয়? বলো। খুব সুন্দর কোশ্চেন। এখান থেকে প্রত্যেকবার একটা করে মানে তোমাদের আসে। চারটে অপশান রয়েছে, চারটে অপশানের মধ্যে সঠিক উত্তর প্রত্যেকে কমেন্ট বক্সে জানানোর চেষ্টা করবে। যখন প্রচণ্ড বিস্ফোরণ হয় সেই কারণে কাঁচের জানলা ফেটে যায়। ঠিক আছে। প্রচণ্ড বিস্ফোরণের কাঁচের জানলা ফেটে যায়। তো এটা কোন শক্তি থেকে কোন শক্তিতে? আশা করি প্রত্যেকে পেরেছো। এটা হবে তোমার অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। শব্দ শক্তি থেকে যান্ত্রিক শক্তিতে যখন রূপান্তরিত হয় তখন এই ঘটনাটি ঘটে। বলো ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক NH7 কোন স্থান থেকে কোন স্তরে বিস্তারিত? বলো। খুব সুন্দর একটা কোশ্চেন। এখান থেকে অনেকগুলো কোশ্চেন তোমাদেরকে করানো যাবে। প্রত্যেকে বলার চেষ্টা করো, আমি বলছি তোমাদেরকে। ঠিক আছে। প্রত্যেকে বলার চেষ্টা করো। NH7, তো এটার সঠিক উত্তর কী হবে? প্রত্যেকে বলার চেষ্টা করো। এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি। বানারসি থেকে কন্যাকুমারী পর্যন্ত কিন্তু তোমার এই NH7 তোমার যে জাতীয় সড়ক সেটা বিখ্যাত। আর বলো তো ভারতের দীর্ঘতম জাতীয় সড়কের নাম বলতে পারবে কেউ? ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক বলো। এটা কোশ্চেনে এসেছিল। ভারতের দীর্ঘতম জাতীয় সড়কের নাম। ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক হচ্ছে NH44। NH44 হচ্ছে ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক। এবং ভারতের দ্বিতীয় দীর্ঘতম জাতীয় সড়ক হচ্ছে NH27। এটা কোথা থেকে কোথায় বিখ্যাত মানে বিস্তারিত? এটা হচ্ছে তোমাদের পোরবন্দর থেকে শিলচর। এই যে দ্বিতীয় বৃহত্তম জাতীয় সড়ক, এটা পোরবন্দর থেকে শিলচর পর্যন্ত বিস্তারিত। আর তোমাদের এখানে যে দিল্লি থেকে কলকাতা এটা তোমার এই সড়কটার নাম হচ্ছে NH19। ঠিক আছে। এই NH19, সেটাকে দিল্লি রোডও বলা হয়। দেখবে অনেকে শুনে থাকবে, দিল্লি রোডও বলা হয়। ঠিক আছে। দিল্লি থেকে কলকাতা পর্যন্ত। চলো নেক্সট কোশ্চেনে যাব। বলো কোন বিখ্যাত ব্যক্তি দ্য গ্রেটেস্ট নামে পরিচিত? কোন বিখ্যাত ব্যক্তি দ্য গ্রেটেস্ট নামে পরিচিত? উইলিয়াম শেক্সপিয়ার, মোহাম্মদ আলী, ধ্যানচাঁদ এবং নেপোলিয়ান বোনাপার্ট। বলো চারটে অপশানের মধ্যে সঠিক উত্তর কী হবে? প্রত্যেকে কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করো। 13 নম্বর কোশ্চেন। দ্য গ্রেটেস্ট নামে ধ্যানচাঁদ কিন্তু বিখ্যাত। ঠিক আছে। দ্য গ্রেটেস্ট নামে পরিচিত। চলো নেক্সট কোশ্চেনে যাব। 14 নম্বর কোশ্চেন। খুব সুন্দর একটা টপিক এবং খুব গুরুত্বপূর্ণ একটা টপিক। কি বলেছে? অর্নিথোলজি কোন গবেষণা সংক্রান্ত বিদ্যা? বলো। চারটে অপশান রয়েছে। ক্রীড়াবিদ্যা, স্নায়ুতন্ত্র সংক্রান্ত, ফল ও ফলের চাষ সংক্রান্ত বিজ্ঞা, পাখি সংক্রান্ত গবেষণা। বলো চারটে অপশানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। পাখি সংক্রান্ত গবেষণাকে অর্নিথোলজি বলা হয়। নেক্সট চলে যাব। সিমুক কে ছিলেন? খুব সুন্দর একটা কোশ্চেন। সিমুক কে ছিলেন? সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা, তারপরে রয়েছে হর্ষাঙ্ক বংশের প্রতিষ্ঠাতা, কুষাণ বংশের প্রতিষ্ঠাতা, রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা। চারটে অপশানের মধ্যে সঠিক উত্তর কী হবে? প্রত্যেকে বলার চেষ্টা করো। আশা করি প্রত্যেকে পারবে। ঠিক আছে। প্রত্যেকে বলার চেষ্টা করো। 15 নম্বর কোশ্চেন। তো এখানে একদম আশা করি প্রত্যেকে অ্যান্সার দিয়ে দিয়েছো। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। সাতবাহন বংশ প্রতিষ্ঠাতা করেছিলেন সিমুক। ঠিক আছে।
এখানে বলো তো হর্ষাঙ্ক সাম্রাজ্যকে প্রতিষ্ঠাতা করেছিলেন বিম্বিসার। বিম্বিসার হর্ষাঙ্ক সাম্রাজ্য প্রতিষ্ঠাতা করেছিলেন। রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা নন্দীদুর্গ আই থিঙ্ক। চলো নেক্সট কোশ্চেন, সিন্ধু সভ্যতার অন্যতম সভ্যতা বনাওয়ালি বর্তমানে কোথায় অবস্থিত বলো? চারটে অপশান রয়েছে, গুজরাট, হরিয়ানা, লাহোর এবং রাজস্থান। বলো চারটে অপশানের মধ্যে সঠিক উত্তর কী হবে? প্রত্যেকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। তো চারটে অপশানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশান তোমার বি, হরিয়ানা রাজ্যের হিসার অঞ্চলে কিন্তু সিন্ধু সভ্যতার বনাওয়ালি বিখ্যাত, এবং এটা আই থিঙ্ক তোমাদের কত সালে আবিষ্কার হয়েছিল? তোমার 71 সালে, ঠিক আছে, 1971 সালে আই থিঙ্ক, আমার যতদূর মনে আছে 1971 সালে। এটা আমি ঠিক মানে বলতে পারছি না, তবে হরিয়ানা রাজ্যের হিসার অঞ্চলে 1971 সালে আবিষ্কার করেছিল, ঠিক আছে, বনাওয়ালি। নেক্সট কোশ্চেনে চলে যাবো। চলো, ওয়েটিং ফর দ্য মহাত্মা বইটি কে লিখেছিলেন? চারটে অপশান রয়েছে, জওহরলাল নেহেরু, সলমন, শ্রী অরবিন্দ, আর কে নারায়ণ। চারটে অপশানের মধ্যে সঠিক উত্তর কী হবে? প্রত্যেকে কমেন্ট বক্সে জানাও। চারটে অপশানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, আর কে নারায়ণ কিন্তু ওয়েটিং ফর এ মহাত্মা গ্রন্থটি কিংবা বইটি লিখেছিলেন। বিহু কোন রাজ্যের একটি জনপ্রিয় উৎসব বলো? খুব সুন্দর একটা কোশ্চেন, আশা করি প্রত্যেকে অ্যান্সার দিয়ে দিয়েছো প্রশ্নটা দেখা মাত্র। চারটে অপশান রয়েছে, কর্ণাটক, উড়িষ্যা, কেরল, মহারাষ্ট্র। বলো চারটে অপশানের মধ্যে সঠিক উত্তর কী হবে? অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, কেরল, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেনে যাব। আয়তনের দিক থেকে পশ্চিমবঙ্গ কোন জেলাটি বৃহত্তম? আয়তনের দিক থেকে এটা তো প্রত্যেকেরই পারার কথা, না পারলে মারবো, প্রত্যেককেই পিটবো যারা যারা পারবে না। বলো আয়তনের দিক থেকে পশ্চিমবঙ্গের কোন জেলাটি বৃহত্তম মানে বড় আয়তনের দিক থেকে? উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, বর্ধমান, পূর্ব মেদিনীপুর। বলো প্রত্যেকে পারবে এটা। তো চারটে অপশানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। যারা যারা বি করেছে, দক্ষিণ 24 পরগনা আয়তনের দিক থেকে কিন্তু বৃহত্তম আমাদের পশ্চিমবঙ্গের। তারপরে দেখো, সরস্বতী নদীর অস্তিত্বের সন্ধানের জন্য নিচের কোন কমিটিটি তৈরি করা হয়েছিল? চারটে অপশান রয়েছে, চারটে অপশানের মধ্যে সঠিক উত্তর কী হবে? প্রত্যেকে বলার চেষ্টা করো। চারটে অপশানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে কে এস ভালদিয়া কমিটি কিন্তু সরস্বতী নদীর অস্তিত্বের সন্ধানের জন্য গঠন করা হয়েছিল। কিউ কোন দেশের জাতীয় প্রতীক? বলো ক্রিকেট খেলা যারা যারা দেখো পারবে, ঠিক আছে, ক্রিকেট খেলা না দেখলেও পড়াশোনা করলেও পারবে, তার জন্য না। বলো নিউজিল্যান্ড। বলো চারটে অপশানের মধ্যে সঠিক উত্তর কী হবে? আমি প্রথমেই বলেই দিলাম, নিউজিল্যান্ড। কিউ হচ্ছে নিউজিল্যান্ডের জাতীয় প্রতীক। ভারতের কোন জেলাটি আয়তনে সবচেয়ে ছোট? এটা পারবে প্রত্যেকে। ভারতের কোন জেলাটি আয়তনের দিক থেকে সবচেয়ে ছোট? মহে, দিউ, দমন, লক্ষদ্বীপ। বলো 22 নম্বর কোশ্চেন। 22 নম্বর কোশ্চেন, অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেনে চলে যাবো। কে লিখেছিলেন নেভার গান্ধী নট এগেন? চারটে অপশান রয়েছে, চারটে অপশানের মধ্যে সঠিক উত্তর কী হবে বলো? নেভার গান্ধী নট এগেন গ্রন্থটি কে লিখেছিলেন? বলো 23 নম্বর কোশ্চেন। 23 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, ঠিক আছে, উমেশ সাইগল, ঠিক আছে, নেভার গান্ধী নট এগেন। চলো, জহর সাগরবাদ কোন রাজ্যে অবস্থিত? ঠিক আছে, জহর সাগরবাদ চারটি অপশান রয়েছে, গুজরাট রয়েছে, রাজস্থান রয়েছে, মধ্যপ্রদেশ রয়েছে, আশা করছি প্রত্যেকে পেরিয়ে নিয়েছো, আর পাঞ্জাব রয়েছে। বলো জহর সাগরবাদ কোন রাজ্যে অবস্থিত? চারটে অপশানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, ঠিক আছে, গুজরাটে কিন্তু অবস্থিত। নেক্সট কোশ্চেনে চলে যাবো। নেক্সট কোশ্চেন রয়েছে, হিমালয়ের কোন সিংহটিকে দ্য গ্রেট ব্ল্যাক নামে পরিচিত? দ্য গ্রেট ব্ল্যাক কোন অংশটি দ্য গ্রেট ব্ল্যাক নামে পরিচিত হিমালয়ের? বলো 25 নম্বর কোশ্চেন এবং আজকের শেষ কোশ্চেন। চারটে অপশান রয়েছে, কাঞ্চনজঙ্ঘা, মাকলু, কামেট, অন্নপূর্ণা। চারটে অপশানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশান তোমার সি, অপশান সি, মাকলু। মাকলু ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে।
আশা করি প্রত্যেকে পেরেছো, দ্য গ্রেট ব্ল্যাক নামে পরিচিত। আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে প্রত্যেকের সঙ্গে শেয়ার করো। আজকে ক্লাসটা এখানে সমাপ্ত করব, ঠিক আছে? যদি ক্লাসটা ভালো লাগে প্রত্যেকের সঙ্গে শেয়ার করো। একটু টাইম টেকিং নিচ্ছে, ঠিক আছে? তো আশা করে ধীরে ধীরে তোমাদের সমস্ত কিছু ঠিক হয়ে যাবে, ঠিক আছে? যদি ক্লাসটা ভালো লাগে প্রত্যেকের সঙ্গে শেয়ার করে, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে যেও। কোনো কিছু জানার থাকলে কমেন্ট বক্সে জানাবে, এবং প্রত্যেক দিনই ক্লাস করাবো এবং তোমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো করাচ্ছি, ঠিক আছে? তো বেছে বেছে কোশ্চেনগুলো করাচ্ছি, তোমাদের এ থেকেই কমন পেয়ে যাবে তোমরা, ঠিক আছে? আশা করি ভালো লাগছে। দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, গুড বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।